পঞ্চদশ শতাব্দীতে ইতালির শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে যে নতুন যুগের সূচনা হয়, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন তার অন্যতম পথপ্রদর্শক। লিওনার্দোর জন্ম হয় ইতালির ভিঞ্চি গ্রামের অ্যানপিয়ানো নামক স্থানে 1452 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল। পরবর্তীকালে যিনি বহু বিচিত্র গুণের আধারস্বরূপ হয়ে উঠেছিলেন, নিয়তির বিধানে জন্মের পর থেকেই তাকে নাটকীয় ঘটনার স্রোতে পড়তে হয়। লিওনার্দোর মায়ের পরিবার ছিল অতি সাধারণ। চাষবাসই ছিল তাদের প্রধান জীবিকা। তার মা ক্যাটারিনা ছিলেন গ্রামের সরাইখানার একজন সাধারণ পরিচারিকা। কিন্তু লিওনার্দোর বাবা পিয়েরো দা ভিঞ্চি ছিলেন একজন সম্ভ্রান্ত আইনজীবী পরিবারের সন্তান। স্বভাবতই তার পছন্দ মতন স্ত্রী তিনি ঘরে তুলতে পারলেন না। ক্যাটারিনার সঙ্গে পিয়ারের সম্পর্ক তার পরিবার অস্বীকার করলেন এবং অন্য এক সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে পিয়ারোর বিয়ে দিলেন। লিওনার্দোর সবে জন্ম হয়েছে সেই সময়। নবজাতকের মুখের দিকে তাকিয়ে পিয়ারোর মায়া হলো। তাকে তিনি নিজের প্রাসাদে তুলে আনলেন। সেই থেকেই মায়ের সঙ্গে চিরদিনের জন্য ছাড়াছাড়ি হয়ে গেল লিওনার্দো দা ভিঞ্চির। লিওনার্দোই ছিলেন ভিঞ্চি পরিবারের একমাত্র সন্তান, তাই শৈশবে তার খেলার সঙ্গী কেউ ছিল না। নিজেই নিজের দুরন্তপনা নিয়ে মগ্ন থাকতেন। প্রকৃতি যেন এক মূর্তিমন্ত শিল্প করেই গড়েছিলেন বালক লিওনার্দোকে। যেমনি গায়ের রং, তেমনি এক মাথা ঝাঁকড়া চুল, আর তেমনি চোখ মুখের গড়ন। একবার তাকালে সহজে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। রূপের সঙ্গে অসামান্য বুদ্ধিও পেয়েছিলেন লিওনার্দো। কাজেই সহজেই সকলের প্রিয় পাত্র তিনি হয়ে উঠেছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই লিওনার্দোর প্রতিভার পরিচয় পাওয়া যায়। গণিতের নানা কঠিন সমস্যা তিনি অতি সহজেই সমাধান করে ফেলতে পারতেন। এই সময়ই লিওনার্দোর গানবাজনার প্রতিও বিশেষ আগ্রহ দেখা দেয়, আর সুযোগ পেলেই দেখা দেয় আপন মনে তিনি ছবি আঁকছেন। তার শিল্প প্রতিভা লক্ষ্য করে লিওনার্দোর বাবা ছেলেকে ভর্তি করে দিলেন এক ভেরোসিওর স্টুডিওতে আঁকা শেখার জন্য। এখানেই শিল্প কার্যে লিওনার্দোর শিক্ষানবিশি শুরু হলো। তার বয়স তখন মাত্র 18 বছর। শিল্পী হিসাবে খুব অল্প সময়ের মধ্যে লিওনার্দোর খ্যাতি দূর থেকে দূরান্তে ছড়িয়ে পড়ে। এই সময়ে তাঁর স্টুডিও ভোরেসিওর অনেক অসমাপ্ত কাজও শেষ করার ভার পড়ে তাঁর ওপর। 1472 খ্রিস্টাব্দের জুন মাসেই একজন স্বাধীন শিল্পী হিসাবে লিওনার্দোর নাম ওঠে ইতালির শ্রেষ্ঠ শিল্পীদের ফ্লোরেন্টাইন গিল্ড নামক পুস্তকটিতে। লিওনার্দোর এই সময়কার অধিকাংশ ছবি আজ হারিয়ে গেছে। অ্যাডোরেশন অব দ্য কিংস শীর্ষক অসমাপ্ত ছবিটি কেবলমাত্র পাওয়া যায়। কেবল চিত্রকলাই নয়, স্থাপত্যে ও ভাস্কর্যেও লিওনার্দো ক্রমে ক্রমে দক্ষতা অর্জন করতে থাকলেন। 1477 খ্রিস্টাব্দ থেকে 1482 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 6 বছর লিওনার্দো ইতালির বিখ্যাত লোরেঞ্জোর পৃষ্ঠপোষকতায় স্বাধীনভাবে ছবি আঁকতে থাকেন। অসংখ্য ছবি এঁকেছেন লিওনার্দো। কোথায় হয়তো শিশুর হাঁটুর চামড়ার খাঁজগুলো ধরা পড়েছে, আবার কোথাও যুদ্ধরত সৈনিকের মুমূর্ষু চেহারা, আবার কোথাও খেটে খাওয়া মানুষের ঘর্মাক্ত রূপ, কোথাও আবার প্রার্থনারতা যুবতীর নতজানু দেহভঙ্গি। ভিখিরির গলার কাঁপা কাঁপা পেশিবন্ধন নিখুঁত হয়ে ধরা পড়েছে লিওনার্দোর তুলির আঁচড়ে। এইসব ছবির উপকরণ সংগ্রহের জন্য অসম্ভব পরিশ্রম করতে হয়েছে শিল্পীকে। ঘন্টার পর ঘন্টা তিনি হাসপাতালে বসে কাটিয়েছেন। লিওনার্দো নিজের সম্বন্ধে বলেছেন, আমি পছন্দ করি অদ্ভুত ধরনের কাজ করতে। এই অদ্ভুত কাজের নেশাই তাকে চিত্রকর, সমরযন্ত্রের অর্থাৎ যুদ্ধাস্ত্রের কারিগর, বীণাবাদক, শল্য চিকিৎসক, বিজ্ঞানী প্রভৃতি পেশায় দক্ষ করে তুলেছিল। এই বহুমুখী দক্ষতার জন্যই তার সময়ে তিনি একের মধ্যে 10 মানুষ এই নামে পরিচিত হয়েছিলেন। কিছু জানার প্রবল আগ্রহ ছেলেবেলা থেকেই ছিল লিওনার্দোর। এর ফলেই প্রকৃতির বুকের বিভিন্ন রহস্য ও সমাধান ধরা পড়েছিল তার কাছে। এভাবেই তিনি চিত্রশিল্পী থেকে হয়ে উঠলেন বিজ্ঞানী। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ অবদান তাকে সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে স্থান করে দিয়েছে। লিওনার্দো বৈজ্ঞানিক গবেষণায় উৎসাহিত হয়েছিলেন মূলত ব্যবহারিক প্রয়োজনের তাগিদেই। চিত্রশিল্পীর অভিজ্ঞতা থেকেই তিনি অনুভব করেছিলেন যে সার্থক চিত্রশিল্পী হতে গেলে বিজ্ঞানের কয়েকটি বিভাগের বিস্তারিত জ্ঞান থাকা খুবই প্রয়োজন।
সেই লক্ষ্য পূর্ণ করতে গিয়ে তিনি আলোকবিদ্যা অর্থাৎ অপটিক্স, চর্মের গঠন বৈচিত্র্য, শরীর স্থান অর্থাৎ অ্যানাটমি ইত্যাদি বিষয়ে আকৃষ্ট হন। লিওনার্দো তাঁর চিন্তাধারা, বৈজ্ঞানিক গবেষণা এবং পর্যবেক্ষণ এলোমেলোভাবে টিকার আকারে লিখে রাখতেন। তাঁর যে নোট বইটি পাওয়া গেছে তাতে পৃষ্ঠা সংখ্যা হল ৭,০০০। তাতে পাওয়া গেছে শল্যবিদ্যার বিভিন্ন গবেষণা, যুদ্ধাস্ত্র, জল নিষ্কাশন ব্যবস্থা, উড়ন্ত যান, ব্যঙ্গচিত্র, ধাঁধা, অঙ্ক, সংকেতচিত্র প্রভৃতি জিনিস। ঊনবিংশ শতাব্দীতে মানুষের মাথায় প্রথম আসে উড়োজাহাজ বা হেলিকপ্টারের কথা, অথচ ৪০০ বছর আগেই পঞ্চদশ শতাব্দীতে লিওনার্দো ডানাওয়ালা উড়ন্ত যান ও ডানাহীন যানের নানা ধরনের নকশা তৈরি করেন। আশ্চর্যের বিষয় হল যে উড়ন্ত যানের অবজারভার ধরনের যন্ত্রের কথা পর্যন্ত তাঁর নকশায় উল্লিখিত আছে। এই উড়ন্ত যানের নকশা তৈরি করার জন্য বাতাসের স্রোতে উড়ন্ত পাখির ডানার বিস্তারের পদ্ধতি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ এবং অধ্যয়ন করেন। দড়ি তৈরি করার যন্ত্র, ফাইল তৈরির যন্ত্র, শান দেয়ার যন্ত্র, বায়ুচালিত কল, সুর রচনার জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের নতুন যন্ত্র এবং এমনকি সূঁচও তিনি বানিয়েছিলেন। বল বিয়ারিং ব্যবহার করা একটি জল ঘড়িও ছিল তাঁর। ৩০ বছর বয়স পর্যন্ত লিওনার্দো ফ্লোরেন্সে বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। ১৪৮২ খ্রিস্টাব্দে তিনি ফ্লোরেন্স ছেড়ে ইতালির মিলান শহরটিতে আসেন। সেই সময়ে মিলানের শাসনকর্তা ছিলেন কাউন্ট লু দেভিকো। একবার তিনি বাদ্যযন্ত্র শিল্পীদের এক সভার আয়োজন করেন। দেশ দেশান্তরের শিল্পীরা জড়ো হলেন সেই সভায়। লিওনার্দো উপস্থিত হলেন নিজের হাতে তৈরি রূপোর একটা যন্ত্র নিয়ে। এই যন্ত্রের আকৃতি অনেকটা ঘোড়ার মাথার মতো। শিল্পীদের সভায় দাঁড়িয়ে লিওনার্দো সেই যন্ত্র বাজিয়ে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন। মুগ্ধ কাউন্ট লিওনার্দোকে ডেকে চাকরি দিলেন। মিলানের প্রধান চিত্রশিল্পী এবং ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হলেন তিনি। নিজের পেশাদার কাজের সম্বন্ধে বলতে গিয়ে লিওনার্দো কাউন্টকে লেখা পত্রে বিভিন্ন সামরিক ও নৌবিদ্যা সম্বন্ধীয় যন্ত্রপাতি আবিষ্কার এবং নির্মাণে তার পারদর্শিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। এটা করেছিলেন ইচ্ছে করেই, কেননা তিনি জানতেন যে একজন শাসকের কাছে বৈজ্ঞানিক আবিষ্কারের চাইতে যুদ্ধে জেতার অস্ত্রের আকর্ষণ বেশি হওয়াই স্বাভাবিক। লিওনার্দোর উল্লিখিত সামরিক যন্ত্রপাতির মধ্যে সাঁজোয়া গাড়ি, আগুনে বোমা, স্থানান্তরযোগ্য সেতু, উঁচু প্রাচীরে আরোহণের উপযোগী দড়ির মই, বিশালাকার গুলতি, গোলা চালাবার উপযুক্ত আর ধনুক প্রভৃতি ছিল। সেই সময় ইতালির বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত, ফলে তাঁকে অস্ত্রশস্ত্র নির্মাণের কাজেই এখানে বেশি সময় ব্যয় করতে হতো। এই সময়ই লিওনার্দো ডাইভিং স্যুট এবং সাবমেরিন আবিষ্কারের পরিকল্পনা করেন। কিন্তু সাবমেরিনের নির্মাণ কৌশল তিনি প্রকাশ করেননি। তাঁর ভয় ছিল যে তাঁর এই যন্ত্র মানুষকে ভবিষ্যতে সমুদ্রের তলদেশ থেকে মানবজাতির ধ্বংসের জন্য ব্যবহার করতে পারে। মিলানে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা যায় ১৪৮৫ খ্রিস্টাব্দে। এই সময়ই লিওনার্দো অঙ্কন করেন তাঁর বিখ্যাত চিত্র দ্য লাস্ট সাপার। কাউন্টের পৃষ্ঠপোষকতায় চিত্রটি সান্তা মারিয়ার ভোজনকক্ষে স্থান লাভ করে। লিওনার্দোর নোটবুকটি আবিষ্কার না হলে সাবমেরিনের মতো তাঁর অনেক আবিষ্কারের কথাই বিশ্ববাসীর অজানা থেকে যেত। নিলামে উঠেছিল নোটবুকটি এবং উচ্চ মূল্য নির্ধারিত হয়েছিল সেটির। কেবল বিষয়বস্তুর জন্যেই নয়, নোটবুকটির অন্যতম আকর্ষণ ছিল তার হস্তলিপি। সবই ছিল উল্টোভাবে লেখা, আয়নার সামনে ধরে পড়তে হয়। এই নোটবুকের যখন পাঠোদ্ধার হলো তখন বিস্ময়ে আর শ্রদ্ধায় মাথা নত করেছিলেন তাবড়ো তাবড়ো বিজ্ঞানীরা। তারা বলেছিলেন আরও আগে এসব কথা জানা গেলে আজকের বিজ্ঞানীদের বহু শতাব্দীর পরিশ্রম বেঁচে যেত। এই নোটবুক থেকেই জানা গেছে যে ভবিষ্যৎ মহাযুদ্ধে যেসব মারণাস্ত্র ব্যবহৃত হবে তার অধিকাংশই লিওনার্দোর আয়ত্তে ছিল। স্পেন এবং আমেরিকার যুদ্ধে যে গাটলিং গান ব্যবহৃত হয়েছে তার পথপ্রদর্শক ছিল লিওনার্দোর আবিষ্কৃত মেশিন গান।
তার পরিকল্পিত বন্দুকটি ত্রিভুজাকৃতির অবলম্বনের ওপরে দাঁড় করানো যেত। অনেকগুলি নল ছিল বন্দুকের। প্রথম নল থেকে যখন গুলি ছোঁড়া হবে তখন দ্বিতীয় নল গুলিতে ভর্তি হবে, আবার দ্বিতীয় নলে যখন গুলি ছোঁড়া হবে তখন প্রথম নল ঠান্ডা হবে। এমনি আধুনিক ব্যবস্থা ছিল সেই বন্দুকের। লিওনার্দোর অন্যতম আবিষ্কার ছিল দুই কাঠামো বিশিষ্ট জাহাজ। ওপরের অংশ শত্রুপক্ষের গুলিতে ছিন্নভিন্ন হয়ে গেলেও জাহাজটি জলে ভাসতে পারত আভ্যন্তরীণ কাঠামোর জোরে। বিজ্ঞানীদের যেসব আবিষ্কার আধুনিক সভ্যতার অগ্রগতি সম্ভব করেছে, লিওনার্দোই ছিলেন তার পথপ্রদর্শক। এই কারণে বিজ্ঞানের জগতে লিওনার্দো দা ভিঞ্চি প্রথম আধুনিক বা দ্য ফার্স্ট মডার্ন সায়েন্টিস্ট বলে স্বীকৃত। লিওনার্দোর বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর হিসেব দেওয়া এক কথায় অসম্ভব। কয়েকটি বিশেষ আবিষ্কার যা আমাদের জানা উচিত তা হল বাতাসের বেগ পরিমাপক যন্ত্র বা অ্যানিমোমিটার, আধুনিক কালের স্বয়ংচালিত গাড়ির অডোমিটার তাঁরই আবিষ্কার। লিওনার্দোর পরিকল্পিত ঘড়িতেই সর্বপ্রথম ঘন্টা ও মিনিটের সময় সূচক হিসাবে দুটি কাঁটা ব্যবহৃত হয়। ভার উত্তোলনের সুবিধার জন্য অটোমোবাইল জ্যাকের মতন একটি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। স্বয়ংচালিত দূরযানের বেগ নির্দেশক যন্ত্র স্পিডোমিটার তাঁরই আবিষ্কার। এছাড়াও স্ক্রু কাটিং মেশিন, ধাতু ছেদন যন্ত্র, চাষের উপযোগী বুলডোজার, সিমেন্ট মিশ্রণের যন্ত্র, নদী থেকে কাদা তোলার যন্ত্র, এ সবকিছুই লিওনার্দো দা ভিঞ্চি আবিষ্কার করেছিলেন। তিনি প্রথম ব্যবহার করেন ম্যাগনেটিক নিডল বা চুম্বক শলাকা। তিনি প্রমাণ করে দেখান যে আমাদের পৃথিবী হলো একটি বিরাট চুম্বক। ডিফারেন্সিয়াল গিয়ার এর তিনিই উদ্ভাবক। ইঞ্জিন চালনার যে চালনচক্র বা প্রোপেলার তাও তাঁরই আবিষ্কার। গাণিতিক হিসাবের বিষয়বস্তুকে রেখাচিত্রে বা গ্রাফসের সাহায্যে বোঝানোর চেষ্টা তিনিই প্রথম করেন। এক কথায় বলা চলে যে জ্ঞান বিজ্ঞানের প্রায় সর্বক্ষেত্রেই লিওনার্দোর স্বাচ্ছন্দ্য বিচরণ ছিল। নিউটনের বহু পূর্বেই লিওনার্দো মাধ্যাকর্ষণ শক্তির কথা উল্লেখ করে গেছেন। গ্যালিলিওর অনেক আগে লিওনার্দো দা ভিঞ্চি প্রথম সৌরজগৎ সম্পর্কে স্পষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসেন। তিনি তার নোটবইতে স্পষ্ট উল্লেখ করেছেন যে পৃথিবী ডিম্বাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সৌরজগতের কেন্দ্র নয়, অন্যান্য অনেক গ্রহের মধ্যে একটি। যেসব নক্ষত্র আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলো কোটি কোটি মাইল দূরে। আমাদের সূর্য এই লক্ষ লক্ষ নক্ষত্রের মধ্যেই একটি। সূর্যের রশ্মির যে 7টা রং আছে, যার বিচ্ছুরণ আমরা দেখতে পাই আকাশের রামধনুতে, এই বর্ণালীর বিষয়টিও লিওনার্দো নিউটনের আগেই প্রমাণ করে দিয়েন। ছবি আঁকার প্রয়োজনেই মানবদেহের প্রত্যেক স্থানের অস্থি ও পেশি খুঁটিয়ে দেখার জন্য বহু সব ব্যবচ্ছেদ করেন লিওনার্দো। এই বিষয়ে তাঁর জ্ঞান অত্যন্ত দক্ষতার সঙ্গে এঁকে রেখে গেছেন তিনি। নরকঙ্কাল ও নরদেহের মাংসপেশির সঠিক বর্ণনা তিনিই প্রথম দেন। তিনি মানবদেহ সংক্রান্ত অসংখ্য চিত্র এবং স্কেচের মধ্যে প্রায় 1/4 করে রেখে গেছেন হৃৎপিণ্ডের ওপর। হৃৎপিণ্ডের গঠন, কার্য এবং ব্যবহার সম্বন্ধে তিনি এক দীর্ঘ গবেষণা পরিচালনা করেন। তিনিই প্রথম দেখান যে ফুসফুস থেকে বায়ুনলের যে শাখা প্রশাখা রয়েছে তার সঙ্গে হৃৎপিণ্ডের কোনো যোগ নেই। হৃৎপিণ্ডের ব্যবচ্ছেদ, অঙ্কন ও ছাঁচ নির্মাণের দ্বারা বহু পরীক্ষার পর লিওনার্দো মহাধমনীর মূলে অবস্থিত কপাটিকা বা ভালভ আবিষ্কার করেন। এই কপাটিকাগুলি কেবল একদিকেই রক্ত সংবহনের কাজ করে। তিনিই প্রথম প্রমাণ করে দেখান যে হৃৎপিণ্ডের 4টি নিলয় বা ভেন্ট্রিকল থাকে। বিজ্ঞানের অন্যান্য শাখার মতো স্থাপত্যবিদ্যাতেও লিওনার্দোর বিচরণ ছিল অত্যন্ত সাবলীল। আধুনিক স্থাপত্যবিদ্যায় তাঁর অবদান একেবারেই নগণ্য নয়। তিনি রাস্তা, গির্জা, সোপান শ্রেণী, আস্তাবল, কেন্দ্রীয়ভাবে তাপের ব্যবস্থা এবং ছোট ছোট শহরের নানা নকশা তৈরি করেন। দীর্ঘদিন ধরে বহু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং বহু কিছু উদ্ভাবন করেছেন লিওনার্দো। পড়ন্ত যৌবনে এসে তিনি কেমন যেন ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েন। তাঁর শিল্প দৃষ্টিও হয়ে এলো স্তিমিত। কাজকর্ম সেরে কিছুকাল তিনি ঘুরে বেড়ালেন মান্টুয়া, ভেনিস, রোম, পারমা প্রভৃতি স্থানে। শেষে জন্মভূমি ফ্লোরেন্সে ফিরে আসেন। তাঁর শেষ জীবন কাটে
তার রাজা প্রথম ফ্রান্সিসের অতিথি হিসাবে। তার এই উদ্ভ্রান্ত অবস্থার সময়ে তার আঁকা এক অবিস্মরণীয় ছবি হল মোনালিসা। এই চিত্রটি অঙ্কিত হয়েছিল ফ্লোরেন্সের গিয়াকেন্সের স্ত্রী লিসা জেরার্ডিনির ওপরে। লিসা ছিলেন এক সম্ভ্রান্ত ঘরের মেয়ে, কিন্তু তার সাজপোশাকে কোনো জাঁকজমক থাকত না। ঘোর কালো রঙের পোশাক শরীরে রাখতেন তিনি। সম্ভ্রান্ত ঘরের অন্যান্য মেয়েদের মতন হাতে কোনো ঘড়িও ব্যবহার করতেন না। তার এই কালো পোশাক গ্রহণের পেছনের কারণটি ছিল বড়ই করুণ। তার একমাত্র শিশু পুত্রের মৃত্যু শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন তিনি। জীবনে বেঁচে থাকার সার্থকতাই তিনি যেন হারিয়ে ফেলেছিলেন। লিওনার্দোর ওপর যখন লিসার ছবি আঁকার ভার পড়ে, তখন তার বয়স মাত্র ২১। ছবিটি সম্পূর্ণ করতে শিল্পীর সময় লেগেছিল প্রায় ৬ বছর। এই একই পোশাকের পটভূমিতে লিসার শোকাতুরা মূর্তিটি ধরে রেখেছেন লিওনার্দো, কিন্তু তার ঠোঁটে জুড়ে দিয়েছেন এক রহস্যময় বিচিত্র হাসি। এ হাসি যেন হাসি নয়, জীবনের প্রতি অনুচ্চারিত বিদ্রূপ আর অবজ্ঞা। মোনালিসা চিত্রের এই রহস্যময় হাসি চিত্র জগতের ইতিহাসে অনন্য। সর্বকালের বিস্ময় মানব লিওনার্দো দা ভিঞ্চি ১৫১৯ খ্রিস্টাব্দের ২রা মে দক্ষিণ ফ্রান্সে এক অত্যন্ত সাধারণ মানুষের মতো লোকান্তর যাত্রা করেন। আসুন এই সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে আমরা জানাই শ্রদ্ধা।